আমার আম্মা জোর করে নিয়ে গেছে, কোলে করে নিয়ে গেছে স্কুলে। আমি জানতাম নাকি আমরা যে এই ধরনের দিন দেখতে হবে ওদের। মাইলস্টোন দুর্ঘটনায় মৃতের কাতারে আরও 2 শিক্ষার্থী। 5 জনের পরিচয় শনাক্তের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর। হতাহতের তালিকা দিল স্কুল কর্তৃপক্ষ। যুদ্ধ বিমান দুর্ঘটনার পর উদ্ধার কাজ আর চিকিৎসায় বড় প্রতিবন্ধকতা ছিল উৎসুক মানুষের ভিড়। মূল্যবোধের অবক্ষয় হারাচ্ছে মানবিক বোধ, বলছেন মনোবিজ্ঞানীরা। পাচ্ছি A+, 80% মার্কস, গোল্ডেন, এগুলোকে আমরা যতটা এমফাসাইজ করছি, তার মানবিকতা কতটুকু একটা বাচ্চাকে আমরা গড়ে তুলছি মানবিকভাবে, সেটা কিন্তু আমরা আমাদের কোনো নাম্বারিংও নাই, এটার কোনো চর্চাই নাই। শিক্ষার্থীদের মৃত্যুতে নয়, জুলাই অভ্যুত্থানের এই দিনে মেট্রো রেলের জন্য আফসোস করেছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4 সমন্বয়ককে বন্দী করেও টলানো যায়নি আন্দোলন। কয়েকটা লেয়ারে কিন্তু নেতৃত্বের ধাপগুলো ছিল। তো যে কাউকেই বা আন্দোলনের শুরুর দিকে 20 জনকেও যদি তুলে নিয়ে যাওয়া হতো তাহলে কিন্তু আন্দোলনটা থেমে থাকতো না, এই আন্দোলনটা কিন্তু পরিচালিত হতো। 2 সপ্তাহেও উদ্ঘাটিত হয়নি কক্সবাজারে ইউপি সদস্য কামালের মৃত্যু রহস্য। বিরোধের জেরে ডেকে নিয়ে হত্যা, অভিযোগ পরিবারের। জেরিমাগুড়ি তারা হস্ত দিমাই যে আর সাইডে তারা প্রশাসনত ধরা হোক, আমাদের পারিবারিক কোনো নেই, নিরাপত্তা নেই। চুয়াডাঙ্গার সক্রিয় মানব পাচার ও অপহরণকারী চক্র। ইউরোপের বদলে লিবিয়ায় বন্দী জীবন। মুক্তিপণ না দিলে জোটে অকথ্য নির্যাতন। ভোলায় হঠাৎ বেড়েছে নিউমোনিয়া আর সংক্রামক রোগের প্রকোপ। সরকারি হাসপাতালে দ্বিগুণ রোগীর চাপ, সীমিত সম্পদ আর লোকবলে হিমশিম চিকিৎসকরা। 8 বছর ধরে ফাইলবন্দি খুলনার পানখালী সেতু প্রকল্প। দাতা সংস্থার অপেক্ষায় সেতু বিভাগ, দুর্ভোগে হাজারো মানুষ। ভয় লাগে, অনেক সময় দেখি যে বাইক ঠেক করে যায়, অনেক ছোটখাটো দুর্ঘটনাও ঘটে। ঘন্টার পর ঘন্টা কেটে যায়, মাঝে মাঝে মনে করেন যে বৃষ্টির সময় ফেরি আসে না। আমাদের পরীক্ষার সময় যাওয়া, সেখানে ব্রিজ হলে খুব ভালো হতো। 12 বছর পর বিরোধপূর্ণ সীমান্ত নিয়ে আবারও সংঘর্ষ জড়ালো থাইল্যান্ড ও কম্বোডিয়া। বিবাদ নিষ্পত্তিতে 3য় দফায় আইসিজের শরণাপন্ন কম্বোডিয়ান সরকার। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়েছে মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ হয়ে নিহত 5 জনের মরদেহ। এরপরই মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকা সিএমএইচ হাসপাতাল মর্গ থেকে আদরের সন্তানদের মৃতদেহ বুঝে নেন স্বজনরা। এদিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন 42 জনের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। অবশেষে ওরা বাড়ি ফিরল, বুঝেও নিলেন স্বজনরা। তবে প্রিয়জনদের কাছে পাওয়ার আনন্দ নয়, আছে আর্তনাদ, কষ্ট আর সন্তান হারানোর বেদনা। দেশের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে কয়েকজনের পোড়া মরদেহ শনাক্ত করা সম্ভব না হওয়ায় ডিএনএ পরীক্ষা করা হয়। পরিচয় শনাক্তের পর সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে 5 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তার মধ্যে রয়েছে 3য় শ্রেণীর শিক্ষার্থী ওয়াকিয়া ফেরদৌস নিধি, লামিয়া আক্তার সোনিয়া, আফসানা আক্তার প্রিয়া, রাইসা মনি ও মারিয়াম উম্মে আফিয়া। আমার আম্মা জোর করে নিয়ে গেছে, কোলে করে নিয়ে গেছে স্কুলে। আমি জানতাম নাকি আমরা যে এই ধরনের দিন দেখতে হবে ওদের। দোয়া করবেন সবাই দোয়া করবেন। আপনি একটা লক্কর ঝক্কর একটা বিমান ছেড়ে দিলেন, একটা গাড়ি ছেড়ে দিলেন, সেটা যে দুর্ঘটনা তো ঘটবেই। এদিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও 6 জনের অবস্থা গুরুতর। হাসপাতালে পরিচালক জানিয়েছেন আহতদের সব খরচ বহন করবে সরকার। গতকাল যেমন 8 জনের একটা তালিকা আমরা দিয়েছিলাম, আজকে সেটা 6 জনে আছে, কারণ যেহেতু 2 জনের মৃত্যু ঘটেছে। আর আমাদের সিরিয়াস বা সিভিয়ার ক্যাটাগরিতে যে 13 জন রোগী ছিলেন তারা ওই ক্যাটাগরিতেই আছে।
তবে তাদের মধ্য থেকে আমাদের কিছু পেশেন্ট আমরা আশা করছি যে সামনের দিনগুলোতে হয়তো ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে চলে আসতে পারে। তিনি জানান, দগ্ধদের জন্য রক্তের আর প্রয়োজন নেই, দরকার নেই স্কিন ডোনেশনেরও। ব্লাডের কোনো প্রয়োজন নাই। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও 2 শিক্ষার্থী মারা গেছে চিকিৎসাধীন অবস্থায়। বৃহস্পতিবার মাহতাব ও মাহির মৃত্যুর খবর নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ। এছাড়া ডিএনএ টেস্টের মাধ্যমে পুড়ে যাওয়া 5 জনের মরদেহ শনাক্ত করেছে সিআইডি। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও হালনাগাদ করা হচ্ছে। যদিও নিহতের মোট সংখ্যা নিয়ে আইএসপিআর, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্কুল কর্তৃপক্ষের তথ্যে ভিন্নতা রয়েছে। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের পর ভাইরাল হয় মাহতাবের ভিডিওটি, যা দেখে আটকে ওঠেন অনেকে। পরে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল 7ম শ্রেণীর এই শিক্ষার্থীকে। বৃহস্পতিবার দুপুরে দুঃসংবাদ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ, জানায় মাহতাব আর নেই। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয় মরদেহ। ও কথা বলছিল, ওর বাবা বলছিল যে ও কনফিডেন্টলি বলেছে, বাবা আমি বেঁচে যাব ইনশাল্লাহ। তো গতকাল পর্যন্ত আমরা ভালো খাবার খারাপ খবর পাচ্ছিলাম। আর ওর বন্ধু আয়ান সহ ওরা 3 জন একসাথে ছিল বন্ধু, ওরা ভিতরে আটকা পড়ে গিয়েছিল। সন্ধ্যার আগে আরও একটি দুঃসংবাদ আসে বার্ন ইনস্টিটিউট থেকে। মাহতাবের মতো নির্মম পৃথিবীকে বিদায় বলেছে মাহিয়াও। বৃহস্পতিবার 2 জন নিয়ে মোট নিহতের সংখ্যা কত দাঁড়ালো, এ নিয়ে কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে আইএসপিআর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে। আহত, নিহত, নিখোঁজ শিক্ষার্থী ও অন্যান্যদের নাম ঠিকানা সহ তালিকা তৈরিতে যে কমিটি গঠন করা হয়েছে, তাদের তথ্যও পাওয়া যায়নি সম্পূর্ণ চিত্র। বিষয়গুলো পর্যালোচনা করে নতুন করে 2 শিক্ষার্থীর মৃত্যুর আগে বিবৃতি দিয়েছে মাইলস্টোনের তদন্ত কমিটি। বলা হয়েছে, দুর্ঘটনায় মাইলস্টোনের মোট 18 জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। এর মধ্যে স্কুল শাখার বাংলা ভার্সনের 3য় শ্রেণীর 9 জন, 4র্থ শ্রেণীর 1 জন, ইংরেজি ভার্সনের 2য় শ্রেণীর 1 জন, 6ষ্ঠ শ্রেণীর 2 জন, 7ম শ্রেণীর 4 জন ও 8ম শ্রেণীর 1 জন। এছাড়াও 2 জন শিক্ষক ও 2 জন অভিভাবক নিহত হয়। তখন তাদের তথ্যে মোট নিহত 22। এছাড়াও 3 শিক্ষার্থী সহ 5 জন নিখোঁজের খবরও জানায় স্কুল কর্তৃপক্ষ। বলা হয়, নিহত ও নিখোঁজের তালিকা হালনাগাদের কাজ চলমান। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনারাও সবাই জানেন, মিথ্যা অপপ্রচারগুলো চলতেছে এবং এটা এখন পর্যন্ত ওইভাবে করে কেউ কনফার্ম করতে পারেন নাই। যারা বলছেন তারা কোনো প্রমাণাদি উত্থাপন করতে পারেন নাই। আমি বিশ্বাস ওনারা ভবিষ্যতেও পারবেন না যে অপপ্রচারগুলো করতেছেন। তো এই ব্যাপারে আমরা কোনোভাবেই আমাদের মনোবল ভেঙে পড়ে নাই, আমাদের স্পিরিটও ভেঙে পড়ে নাই। আমরা পেশাদার বাহিনী হিসেবে আমরা সবসময় প্রস্তুত। এর আগে দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় নিহতের সংখ্যা 30। পরে বিকেলে আরেক বিবৃতিতে জানানো হয় সংখ্যাটা 31। তবে মঙ্গলবারই আইএসপিআর জানিয়েছিল এই ঘটনায় প্রাণ হারিয়েছে 31 জন। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে আহত অগ্নিদগ্ধদের চিকিৎসা সেবা দিতে ঢাকায় এসেছেন চীনের 5 বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের সমন্বয়ে একটি বিশেষ মেডিকেল টিম। বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছায় চীনের মেডিকেল টিম। ঢাকার চীনা দূতাবাস এ তথ্য জানায়। চীনা দূতাবাস আরও জানায়, চীনা মেডিকেল টিম ঢাকায় পৌঁছালে তাদের স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ও ওয়েন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মহাপরিচালক। গত বুধবার সন্ধ্যায় অগ্নিদগ্ধদের চিকিৎসা সেবা দিতে 3 সদস্যের ভারতীয় একটি বিশেষ মেডিকেল টিমও ঢাকায় এসেছে। আমরা একটু জাতীয় বার্ন ইনস্টিটিউটে যেতে চাই। আমার সহকর্মী সুমাইয়া ঐশীর সঙ্গে কথা বলতে চাই। ঐশী, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এই মর্মান্তিক দুর্ঘটনার খবর জানানোটাও আসলে কষ্টকর, তবু একটু জানতে চাই, দগ্ধ আহতদের চিকিৎসার সার্বিক চিত্র একটু জানাবেন এবং যেই নতুন বিশেষজ্ঞ দল এসেছেন তারা কোনো নতুন পরামর্শ দিলেন কিনা? ছোঁয়া, নতুন বিশেষজ্ঞ দল গতকাল রাতেই এসেছেন চীন থেকে, যে 5 বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্সরা এসেছেন। এখনো পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে তারা আসেননি। তারা আসলে হয়তো নতুন করে পরামর্শ দিয়ে হয়তো সমন্বিতভাবে চিকিৎসা ব্যবস্থাটি শুরু হবে। যদিও সিঙ্গাপুর এবং ভারতের চিকিৎসক দলের সঙ্গে কিন্তু কথা চলছে, আলোচনা চলছে, সেই অনুযায়ী পরামর্শ অনুযায়ী কিন্তু চিকিৎসা ব্যবস্থা চলছে, তেমনটি আমাদেরকে জানানো হয়েছিল। একটি মাল্টি ডিসিপ্লিনড চিকিৎসা
চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে কিন্তু আহতদের দগ্ধদের চিকিৎসা দেয়া হচ্ছে। অর্থাৎ শুধুমাত্র বাংলাদেশ নয়, সিঙ্গাপুর, ভারত বা চীন নয়। গতকাল বার্ন ইনস্টিটিউট থেকে যে ব্রিফিং করা হয়েছিল সেখানে জানানো হয়েছিল যে এছাড়াও অন্যান্য দেশে যারা বাংলাদেশি বংশোদ্ভূত আছেন বিশেষজ্ঞ, বিভিন্ন দেশে তারা কর্মরত আছেন, তারাও কিন্তু স্বপ্রণোদিত হয়ে তারা কিন্তু সহায়তা করছেন, পরামর্শ দিচ্ছেন নানানভাবে চিকিৎসকদের। অর্থাৎ ডক্টরস ডোন্ট হ্যাভ এনি বর্ডার, সেই বিষয়টি কিন্তু আবারও প্রতিষ্ঠিত হচ্ছে। অর্থাৎ চিকিৎসা সেবা বা চিকিৎসা পেশা যে আসলে সীমান্ত রেখার বাইরে, সেই বিষয়টি কিন্তু আবারও প্রমাণিত হচ্ছে। এবং সকাল থেকে যদি এখানকার পরিস্থিতি আপনাকে জানাতে চাই, এখান থেকে সকাল থেকে কিন্তু প্রচুর আইন শৃঙ্খলা বাহিনী এখানে মোতায়েন করা আছে, সেনাবাহিনী, পুলিশ, র্যাব সদস্যরা আছেন এখানে। এবং আমরা সকাল থেকে বেশ কয়েকজন উৎসুক জনতাকেও দেখতে পাচ্ছি যে সকালে একজনের সঙ্গে কথা হচ্ছিল, তারা বেনাপোল বর্ডার থেকে এই বার্ন ইনস্টিটিউটের সামনে এসেছেন এখানকার পরিস্থিতি দেখতে। যদিও বারবার করে বলা হচ্ছে যে যারা উৎসুক জনতা আছেন তারা যেন ঘটনাস্থলে এসে ভিড় না জমান, তবে সেই অনুরোধ কিন্তু বরাবরই করে মানুষ কম মানছেন। রাখছেন। জি, ঐশী, ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষার্থী মাহাতাব রহমান ভূঁইয়ার মরদেহ কুমিল্লার দেবিদ্বারে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উখাড়ি ভূঁইয়া বাড়িতে পৌঁছায় মাহাতাবের মরদেহ। এক নজর দেখতে ভিড় জমায় পাড়া প্রতিবেশীরাও। শোক আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। সবাই স্মরণ করেন জীবিত অবস্থায় কেমন ছিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মাহাতাব। সবারই কামনা এমন মৃত্যু যেন কারো না হয়। পরে বাদ এশার শাহী ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়। ও আমার উল্টা বলে, বাবা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমার জন্য চিন্তা করো না, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিবে। আমাদের ভাইদের একসাথে হওয়ার মতো আনন্দ আমার মাঝে আর নাই। আমার মাহাতাবের স্মৃতিগুলো আজও ভাবলে আমার চোখ দিয়ে পানি এসে পড়ে। অস্বাভাবিক মৃত্যু হয়েছে, যেটা আসলে আমাদের কাছে আসলে মানে মাইনা নিতে পারতেছি না আর কি। আমরা খুবই দুঃখজনক, খুবই দুঃখ প্রকাশ করতেছি। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, কিন্তু সেই মানুষ থাকে না তখন যখন সে হুঁশ হারিয়ে সহানুভূতি শূন্য হয়। জীবন রক্ষায় নয়, বরং কেবল নিজের বিকৃত আগ্রহ পূরণে ভয়াবহ বিপদের দিনে হাতে মোবাইল নিয়ে ভিডিও করে। শুধু ঘটনাস্থলের সাক্ষী হবে বলে, রসিয়ে রসিয়ে গল্প করবে বলে ভিড় করে দুর্ঘটনাস্থলের চারপাশে। দলবল নিয়ে আসে, কিন্তু ব্যাঘাত ঘটায় উদ্ধার কাজে কিংবা চিকিৎসায়। মাইলস্টোন ট্র্যাজেডিতে এমন অমানবিক হয়ে ওঠা একদল মানুষ দেখল আবার এই বাংলাদেশ। সারি সারি মানুষ দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে দেখছে। কি দেখছে বলুন তো? দেখছে ছোট ছোট স্কুল কলেজের বাচ্চারা পোড়া শরীর নিয়ে, বাঁচার আকুতি নিয়ে ছোটাছুটি করছে। মায়েরা বাবারা পাগলের মতো কলিজার টুকরো সন্তানকে খুঁজে ফিরছে। এই ভিড় শুধু কৌতূহল নিয়ে দেখছে না, হাতে থাকা মোবাইলে ভিডিও অথবা লাইভও করছে। একদল মানুষের জন্য মানুষ এই বিশ্বাসে ছুটছে, আরেক দল মানবিক বোধকে একপাশে সরিয়ে রেখে নির্বিকার হয়ে শুধু দেখছে আর ভিডিও করছে। মাইলস্টোন ট্র্যাজেডির তৃতীয় ও চতুর্থ দিন এমন অনেক মানুষের দেখা মিলল দুর্ঘটনাস্থলের সামনে। কেউ কেউ রাজধানীর বাইরে থেকেও শুধু দুর্ঘটনাস্থল দেখতে এসেছেন। আমি আসছি ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখার জন্য। আমি আইছি টঙ্গীর থেকে দেখতে। এতটি সন্তান মারা গেল, এগুলো মায়াতে দেখতে আইছি জিনিসটা। আমি এখানে দেখতে এসেছি যে দেখি পরিস্থিতি কি, কিন্তু আসে দেখি প্রথম গেট, দ্বিতীয় গেট বন্ধ। আমরা দেখতে আসছি, একটু দেখার জন্য আসছি যে কি অবস্থানে আছে। ঘটনার দিন রাজনীতিবিদদেরও বিশাল শোডাউন নিয়ে পোড়া রোগীদের দেখতে যাওয়ার ছবি নিয়ে সবার মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পলিটিক্যাল যারা এলিট আছে তারা সেখানে গিয়ে, আমার সেই জায়গায় রাজনীতি করার দরকার নেই, আমরা রাজনীতিটা বাইরে করি। ভিউসের লোভে মানুষ এরকম অমানবিক হয়ে যাচ্ছে, এটা নিয়ে আমাদের এখন কথা বলার সময় হয়েছে, এটা নিয়ে কথা বলা উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে পরিবহনের দ্বিগুণ ভাড়া আদায়, এমনকি জীবন বাঁচানোর জন্য যে পানি, সেটাও কেউ কেউ 3 থেকে 4 গুণ বেশি মুনাফার লোভে বিক্রি করার বিষয়টি। অনেক রিক্সাওয়ালা চাইছে 200 টাকা চাইছে, কিন্তু আমি সেটাও করি নাই। আমি বিনামূল্যে স্টুডেন্টের সাথে আমি বিনামূল্যে হেল্প করছি। হাসপাতাল গেলে যেখানে মাস্ক আমরা ঢুকতে দেয় না, ওইখানে মাস্কে তো অটোমেটিক
বেড়ে দেয়, যেন একটা মাস্ক 2 টাকা 3 টাকা এখন ওনারা 10 টাকা 20 টাকাও চায়। এটা কি বলবো, মানে মানুষের প্রফিট ম্যাক্সিমাইজেশনের যে চিন্তা, যে আমাদের হচ্ছে পুঁজিবাদের চিন্তা, ওই চিন্তাটাই মূলত বেশি প্রভাব ফেলে ওনাদের মাথায়। ইটস হাই টাইম যে আমরা ভার্সিটিতে, স্কুল কলেজে আমরা বোঝাই যে এইসব সিচুয়েশনে আমরা কিভাবে জিনিসগুলোকে ট্যাকেল করতে পারি। শিক্ষাক্রমে নতুন করে মানবিক দিক অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সমাজের শিকড়ে যখন নৈতিকতা আর মানবিকতা বোধের ঘাটতি হয়, তখন এমন মূল্যবোধের অবক্ষয়ের চিত্র দেখা যায় বলে মনে করেন মনোবিদরা। ফ্যামিলি এনভায়রনমেন্ট যদি অসহনীয় থাকে বা ডিসহারমোনি বা যেটা বলবো যে ক্যাওয়াটিক যদি থাকে, সেক্ষেত্রে যেমন প্যারেন্টসের মধ্যে শ্রদ্ধাবোধের জায়গাটা যদি না থাকে, একজন আরেকজন আর কি সুবিধা নেওয়ার জিনিসগুলো যদি সে ছোটবেলা থেকে লার্ন করে, তখন বাই নেচার সে কিন্তু ওইটাই প্র্যাকটিস করে। পাচ্ছি A+, 80% মার্কস, গোল্ডেন, এগুলোকে আমরা যতটা এমফাসাইজ করছি, তার মানবিকতা কতটুকু একটা বাচ্চাকে আমরা গড়ে তুলছি মানবিকভাবে, সেটা কিন্তু আমাদের কোনো নাম্বারিংও নাই, এটার কোনো চর্চাই নাই। পাঠ্যক্রমের বিষয়টা, পাঠ্যক্রমে হচ্ছে একটা পার্ট থাকতে পারে যেটা হচ্ছে নৈতিকতার চর্চা। জ্বলতে থাকা প্রাণ নিয়ে দ্রুত হাসপাতালে ছোটা অসম্ভব হয়ে পড়ে সড়কে বাড়তি ভিড়ের কারণে। যেখানে হাত বাড়িয়ে পাশে থাকার কথা, সহযোগিতার কথা, সেখানে সত্যিকারের দায়িত্ববোধ ভুলে এই মানুষের হাতে ধরা মুঠোফোনে ভিডিও ধারণ কতটা মানবিক, কিংবা চিকিৎসার উদ্ধার কাজে জটিলতা সৃষ্টি কতটা অমানবিক। মনোবিদরা তাই শিক্ষা ব্যবস্থা আর পরিবারে সেই মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলার আহ্বান জানান। ফারহানা ন্যাসি, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এ পর্যায়ে আপনাদের নিয়ে যেতে চাই ঠিক 1 বছর আগে, 24-এর 25 জুলাই। রাস্তায় তখন ব্যস্ততা কম, রাস্তার মোড়ে মোড়ে সেনাবাহিনী, নৌবাহিনী আর পুলিশ। কারফিউ চলছিল তখন, নতুন করে সংঘর্ষের ঘটনাও নেই। এমন দিনে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল দেখতে গিয়ে শেখ হাসিনার চোখের পানি ফেলার সেই দৃশ্য মনে আছে। তখনও কিন্তু ডিবি কার্যালয়ে বন্দী ছিল 4 সমন্বয়ক, বাকিদেরও খুঁজছে হাসিনার গোয়েন্দারা। এমন পরিস্থিতিতে কিভাবে যাতায়াত করতেন বাকি সমন্বয়করা, এবার সবই জানবো আমার সহকর্মী সুমাইয়া ঐশীর রিপোর্টে। 7 দিন আগে মিরপুর 10 নম্বর গোল চত্বরের পুলিশ বক্সে আগুন দিয়েছিল আন্দোলনকারীরা। এতে ক্ষতিগ্রস্ত হয় সেখানকার মেট্রো রেল স্টেশন। 24-এর এই দিনে মেট্রো স্টেশন পরিদর্শনে যান শেখ হাসিনা। ভাঙা অংশগুলো দেখে ফেলেন চোখের পানি। এটা বিশ্বাস হতে চায় না যে এদেশের মানুষেরা করতে পারে। ওদিকে আন্দোলনে প্রাণ যাওয়াদের রক্তের দাগ তখনও শুকোয়নি। আহতরা কাতরাচ্ছেন হাসপাতালে। শিক্ষার্থীদের মারিয়ে মেট্রো নিয়ে শেখ হাসিনার এই চোখের পানি ভালোভাবে নেয়নি জেনজি। ফলে সীমিত ইন্টারনেটেই শুরু হয় ট্রোল, ব্যঙ্গচিত্র। আন্দোলনের বিভিন্ন সময় হেলিকপ্টার থেকে গুলি করতে দেখা যায় র্যাবকে। তবে এই দিন এর সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা দিয়েছিল বাহিনীটি। হেলিকপ্টার থেকে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করা হয়। এখানে কোনো ধরনের কোনো ফায়ার বা কোনো লিথাল ওয়েপন এখান থেকে ব্যবহার করা হয়নি। শিক্ষার্থীদের ক্ষত উপেক্ষা করে এদিন বক্তব্য দেন ওবায়দুল কাদের ও তাপস। ডিবি হারুনুর রশিদ সাংবাদিকদেরকে ডেকে জানান, আন্দোলনে পুলিশ ছাত্রলীগ হত্যায় নাকি পুরস্কার ঘোষণা করা হয়েছিল গোপনে। উপরে নির্দেশ পান মেসেজের মাধ্যমে যে ভাঙচুর করলে কত টাকা, আগুন লাগালে কত টাকা, ছাত্রলীগ মারলে কত টাকা, পুলিশ মারলে কত টাকা। কারফিউ চলমান, সংঘর্ষে কোনো ঘটনাও দেখা যায়নি। ডিবি কার্যালয়ে বন্দী 4 সমন্বয়ক। বাকিদেরও তখন হন্যে হয়ে খুঁজছে শেখ হাসিনা সরকারের গোয়েন্দারা। এমন ঝুঁকিপূর্ণ সময়ে যোগাযোগ করতে কিভাবে যাতায়াত করতেন সমন্বয়করা? প্রথমত আমরা ট্রাভেলটা করতাম সূর্য ওঠার যে ফজরের টাইমটা যেটা, সেই সময়। কারণ আমরা জানতাম যে সারা রাত জুড়ে টহল চলার সময় ওই সময়ের ভিতরে হলো গিয়ে ডিউটিটা শিফট হয়। এই সময়ের ভিতরে নামাটা আছে, মাস্ক পরতাম, করতাম। কোনো সময় এমনও হয়েছে যে বোরখা পরতে হয়েছে, হাই হিল পরে যেতে হয়েছে। সাংবাদিকদের গাড়ি আমাদের জন্য অনেক বেশি সেফ ছিল আর কি। সাংবাদিক ভাইয়েরা তখন আর নিজেরাই তখন মানে আগ্রহ নিয়ে বলতো যে আসো, তোমাদেরকে আমাদের গাড়িতে আসো, আমরা তোমাদেরকে এক জায়গায় ড্রপ করে দিই, একটা নিরাপদ জায়গায় পৌঁছে দেই। সমন্বয়করা বলেন, আন্দোলনে একক কোনো নেতা ছিল না। জেনজির এই নব্য কৌশলকে বুঝতে ভুল করে হাসিনা সরকার। এখানে হচ্ছে কয়েকটা লেয়ারে কিন্তু নেতৃত্বের ধাপগুলো ছিল। তো যে কাউকেই বা আন্দোলনের শুরুর দিকে 20 জনকেও যদি তুলে নিয়ে যাওয়া হতো, তাহলে কিন্তু আন্দোলনটা থেমে থাকতো না, এই আন্দোলনটা কিন্তু পরিচালিত হতো।
কারফিউ জারি করে আন্দোলনকে দমিয়ে দেয়া গেছে। এক পর্যায়ে এমন ধারণা তৈরি হয় তৎকালীন সরকারের। তবে জেনজির কৌশল সম্পর্কে তখনও বুঝে উঠতে পারেনি তারা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ি এলাকার যুবদল নেতা আব্দুল কাইয়ুম হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, অপকর্মের কারণে আদালতে তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায়নি, তবে তাকে শারীরিকভাবে হেনস্থা না করায় ধন্যবাদ জানায় আদালত। এদিকে অবৈধভাবে প্লট গ্রহণ সহ খায়রুল হকের বিভিন্ন অনিয়মের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। মাত্র 7.5 মাস প্রধান বিচারপতি ছিলেন ABM খায়রুল হক। হাইকোর্টে বিচার করেছেন প্রায় 1 যুগ। তবে এবার তিনি নিজেই বিচারের মুখোমুখি। দেশের প্রথম কোনো প্রধান বিচারপতি হত্যা মামলায় কাঠগড়ায়। গত বছরের 18 জুলাই যাত্রাবাড়ি পুলিশ বক্স এলাকায় নিহত হন যুবদল নেতা আব্দুল কাইয়ুম। সেই মামলায় 44 নম্বর আসামি তিনি। বৃহস্পতিবার সকালে ধানমন্ডি থেকে গ্রেপ্তারের পর রাতে তোলা হয় CMM কোর্টে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আদালতে তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায়নি। রিমান্ডের আবেদন না করে তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শেখ হাসিনা আজকে স্বৈরাচার হয়েছে উনার কারণে। উনি যদি সহযোগিতা না করতেন শেখ হাসিনা হয়তো স্বৈরাচার হইতে পারত না। উনার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায় নাই। নির্দেশ দিয়েছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই কারণে বিজ্ঞ আদালতে এজাহারে 44 নম্বর আসামি উনি ওনাকে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণ করেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেওয়ায় সমালোচিত খায়রুল হক। আইনজীবীরা বলেন, এই রায়ের মাধ্যমে তিনি ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সহায়তা করেন। এই দেশে হাজার হাজার মানুষকে হত্যার জন্য সে দায়ী, শত শত মানুষকে গুম করার জন্য সে দায়ী। মাননীয় আদালত সমাপ্তি বক্তব্যে বলেছেন তার প্রতি যে ফিজিক্যাল অ্যাসাল্ট করেন নাই, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এদিকে সাবেক এই প্রধান বিচারপতির অবৈধভাবে প্লট গ্রহণের প্রাথমিক প্রমাণ পাওয়ায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে জনাব ABM খায়রুল হক সাবেক প্রধান বিচারপতি কর্তৃক বিধি বহির্ভূতভাবে প্লট হস্তগত করার অভিযোগ কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে তিনি আরও অবৈধ সম্পদ অর্জন করেছেন কিনা তার তদন্ত করছে দুদক। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। কক্সবাজারের জালিয়াপালং ইউপি সদস্য কামালের মৃত্যু রহস্য উদ্ঘাটিত হয়নি 18 দিন পরও। পরিবারের সদস্যদের দাবি, নির্বাচন নিয়ে সৃষ্ট বিরোধের জেরে ডেকে নিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষায় আছে পুলিশ। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয়রা। ছেলে কামাল উদ্দিনের মরদেহ পাওয়ার পর থেকে থামছে না মায়ের আহাজারি। 5 ছেলে আর 3 মেয়ের মা তিনি। কামাল উদ্দিনের আগে খুন হয়েছে আরও 2 ছেলে। কামালের 2 সন্তানের মধ্যে ছেলে প্রতিবন্ধী। 2016 সালে জালিয়াপালং ইউনিয়ন পরিষদের মেম্বার পদে হারলেও 2021 সালে জয়ী হন। নির্বাচন নিয়ে সৃষ্ট বিরোধের জেরে প্রতিপক্ষ তাকে হত্যা করেছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের। আর বাইরে জেরিমা করি তারা হস্ট দিমাই যে আর সাইডে তারা প্রশাসনত ধরা হোক। আমার দুইটা ভাইকে হত্যা করেছে, এগুলো বলে গেছে আর হুমকি দিচ্ছে। আমাদের পারিবারিক কোনো ইয়া নাই, নিরাপত্তা নেই। মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের শাস্তি চান এলাকার মানুষ। খুবই সুপরিকল্পিতভাবে দীর্ঘদিন ধরে ওনাকে আসলে ট্যাকিং করে হত্যা করেছে। আমরা সুস্থ বিচার বাবা হারিয়ে গেলে, স্বামী হারিয়ে গেলে কিভাবে যন্ত্রণা ভোগ করতে হয়। এ ঘটনায় 8 জনকে আসামি করে মামলা হলেও গ্রেফতার হয়নি কেউ। প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল সহ নানা কর্মসূচিও হচ্ছে এলাকায়। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলছে পুলিশ। শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই, কিন্তু যেই জায়গায় লাশটা পাওয়া গেছে সেটা বিষয়টা আমাদের কাছে কোনো স্বাভাবিক মৃত্যুর মতো মনে হয়নি। প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা পর্যালোচনা করছি, অচিরেই এটার উদ্ঘাটন হবে। গত 7 জুলাই রাতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন কামাল হোসেন। পরদিন জালিয়াপালং মনখালীর পাহাড়ি ছড়ায় পাওয়া যায় তার মরদেহ।
মামুন নুরসি তৌফি, যমুনা নিউজ। গ্রামের সাদাসিধে মানুষদের ইউরোপে পাঠানোর রঙিন স্বপ্ন দেখানো তাদের প্রথম কাজ। আগ্রহী মানুষদের টার্গেট করে লাখ লাখ টাকার বিনিময়ে ইউরোপের পরিবর্তে নেওয়া হয় লিবিয়ায়। এরপর সেখানে গেম ঘর বা মাফিয়া ঘরে আটকে রেখে চালায় অমানসিক নির্যাতন। মারধরের অডিও ভিডিও বাড়িতে পাঠিয়ে দফায় দফায় আদায় করে বিপুল অঙ্কের মুক্তিপণ। ভাগ্য সহায় থাকলে কেউ কেউ বেঁচে ফিরছেন, তবে অধিকাংশ মানুষেরই খোঁজ মেলে না। অথচ মানব পাচার চক্রের সদস্যরা বাংলাদেশেরই, কিন্তু তারাও আইনের ফাঁক গলে থাকছেন ধরা ছোঁয়ার বাইরে। সহকর্মী নাফিস আহমেদের ছবিতে জিসান আহমেদের অনুসন্ধান। জীবিকার তাগিদে ইতালি যেতে চায় গ্রামের অনেকেই। সেই সুযোগে শক্তিশালী কয়েকটি চক্র গড়ে উঠেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়। তারা বৈধ অবৈধ পথে ইউরোপে পাঠানোর স্বপ্ন দেখিয়ে নিচ্ছেন লিবিয়ায়। এরপর সেখানে জিম্মি নির্যাতন। মুক্তিপণ দিয়েও মিলছে না নিস্তার, খোঁজ মিলছে না অনেকের। গেম ঘর কিংবা মাফিয়া ঘর থেকে বেঁচে ফেরার সংখ্যাও খুবই সামান্য। জীবিত ফেরার পর বাড়িতে এসেও হামলা মামলায় কাবু এসব মানুষ। ঘর বাড়ি আমার সব মন সম্পূর্ণ আমি বেচা কিনা করি, আমার মা বাপ জীবন বাঁচি নিয়ে আইসি আবার ফের এখানে মামলা হামলা বিভিন্ন রকম টর্চারিং আমার পর 20 লাখ টাকা দাবি করে, মারধর করে, টাকা পয়সা যখন দিতে না রাজি না হয় তখন মন করে মারধর করে। হাতে পায়ে যেভাবে আপনার পুলিশ রিমান্ডে নিয়ে থাকে বাংলাদেশে ওইভাবে টর্চার, ছেলে আপনার যেভাবে রাখে একদম ওইভাবে। অনুসন্ধান বলছে আলমডাঙ্গা ঘিরে মানব পাচার চক্রের দুটি গ্রুপ বেশ সক্রিয়। একটি চক্র লিবিয়া প্রবাসী বেলগাছি গ্রামের সাগরের নিয়ন্ত্রণে, আরেকটি নিয়ন্ত্রিত হয় পার্শ্ববর্তী কুষ্টিয়ার পাটিকাবাড়ি এলাকার রবিজুলের ইশারায়। আলমডাঙ্গায় রয়েছে তার স্থানীয় প্রতিনিধি। সাগরী মেন ওরা বলছে যে এই পাশের ঘরটি এখান দিনে পাশের ঘর রাখে আবার বলে যে সে কি মাফিয়ারা ধরিয়েছে, ওই মাফিয়া ওই ধরো সব। কন্ট্রাক্ট ছিল 12 লাখ টাকা। 12 লাখ টাকা দেওয়ার পরে ছেলে আটকে রাইকে হলো, রাইকে মাছ ধরে ভিডিও কলে হাত পা বাইন্ধে পিটির পর পা তুলে ছিল, অতিরিক্ত মাছ ধরে করতেছে। একাধিক মামলার আসামি হয়ে এলাকা ছাড়া সাগর চক্রের সদস্যরা। তাদের বাড়িতে গিয়েও কারো পাওয়া যায়নি। আটক হয়েছেন একজন। কুষ্টিয়ার রবিজুলও আটক হয়েছেন, তবে তার স্থানীয় প্রতিনিধি এই অভিযোগ মানতে নারাজ। আমি কিছু জড়িত নাই তো। তারপরে আর্মির ওখানে আমি পরে আর্মিরা আমাকে ডাকলো, ওকে ডাইকে আর্মিরা ওখানে দেখা যাচ্ছে কোনো সমাধান টানতে পারল না। আমি যদি দোষী হতাম ভাইয়া তাহলে তো আর্মিরাই ওখানে তো সমাধান পেয়ে। সম্প্রতি শুধু আলমডাঙ্গা উপজেলায় মানব পাচার আইনে মামলা হয়েছে অন্তত 4টি। মূল হোতাদেরও আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। দেশের মধ্যেও থাকে না, বাইরে থেকে একটা সিন্ডিকেট পরিচালনা করে। তাদের জন্য আমরা যখন মামলা তদন্ত করে নাম ঠিকানা সঠিক পেলে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় তাদেরকে নাম ঠিকানা যাচাই করে তাদের দেশে আনার আমরা বিভিন্নভাবে চিঠির মাধ্যমে চেষ্টা করি। গত কয়েক মাসে আলমডাঙ্গার বিভিন্ন গ্রাম থেকে অবৈধ পথে ইতালির উদ্দেশ্যে পাড়ি জমিয়ে লিবিয়ায় আটক শতাধিক মানুষ। এই যেমন একই গ্রামের 37 যুবক লিবিয়ায় যে মানবেতর দিন কাটাচ্ছেন, অথচ এই অভিযোগে অভিযুক্ত অপরাধী চক্র ঠিকই আইনের ফাঁকফোকর গলে বেরিয়ে পড়ছেন। তাই সংশ্লিষ্টরা বলছেন দেশীয় এবং দেশের বাইরে এই চক্রের যারা সদস্য রয়েছেন তাদেরকে আইনের আওতায় আনতে সমন্বিত আইনি কাঠামো প্রয়োজন। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। ভোলায় আবহাওয়া পরিবর্তনজনিত কারণে বাড়ছে নিউমোনিয়া সহ বিভিন্ন রোগ। প্রতিনিয়তই হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড়। হঠাৎ চাপ বেড়ে যাওয়ায় বেড ও চিকিৎসা সরঞ্জামের সংকটও চরমে। এতে ক্ষুব্ধ রোগী ও স্বজনরা। আর দ্রুতই এসব সমস্যার সমাধানের আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। হাসপাতালে বেডের তুলনায় রোগীর চাপ ঢের বেশি। একটি বেডেই তাই ভাগাভাগি করে চিকিৎসা নিতে হচ্ছে 2 থেকে 3 জনকে। বাধ্য হয়ে অনেকেই স্থান নিয়েছেন মেঝেতে। এমন চিত্র ভোলার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। সম্প্রতি ভোলায় আশঙ্কাজনক হারে বেড়েছে নিউমোনিয়া ও ঠান্ডাজনিত রোগ, অথচ হাসপাতালে মিলছে না প্রয়োজনীয় সেবা। তার উপর এভাবে শয্যা ভাগাভাগি করায় শিশুদের মাঝে দ্রুত ভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কায় অভিভাবকরা। এখন একটা বেডে আমরা 2 জনের সাথে শেয়ার করে একটা বেডে আমার বাচ্চা নিয়ে আমি থাকতেছি আর কি। এক বেডে 2 জন 3 জন থাকলে কারো ভাইরাস থাকতে পারে, আরেক বাচ্চারা এই ভাইরাসটা ছড়াইতে পারে। আমরা কোনো বেড টেড পাই না, এখন আমরা ফ্লোরে আছি। অনেক রোগীরাই ফ্লোরে ভর্তি হয়েছে। হাসপাতালে নেই চাহিদা মোতাবেক চিকিৎসা সরঞ্জাম, তাই বাইরে থেকেই ওষুধ, ইনজেকশন সহ প্রয়োজনীয় সবকিছু কিনতে হচ্ছে রোগী স্বজনদের।
ওষুধ বেশিরভাগই বাইরের থেকে কিনা লাগে, ডেলি 1400 টাকার ইঞ্জেকশন আমার কিনা লাগে। কারণ আমাকে তো এই সরকারি হাসপাতালে এসে সেবার জন্য তো আমরা কিনতে পারতেছি না। আমাদের সব কিছু বাইরে থেকে কেনা লাগে, এখান থেকে কিছুই দেয় না, তাহলে আর সরকারি হাসপাতালে ভর্তি হওয়ার লাভ আমাদের কি? আবহাওয়ার পরিবর্তনজনিত কারণেই বেড়েছে রোগবালাই, বলছেন হাসপাতাল তত্ত্বাবধায়ক। 250 বেডে রোগী এখন এই মুহূর্তে আছে প্রায় 400 উপরে ভর্তি। তাহলে এই যে 150 নতুন রোগী, তাদের বেড দেওয়া তো আসলে কঠিন। হয়তো আগামী 1 মাসের মধ্যেই আমরা এমএসএর আবার টেন্ডার হবে, নতুন করে আমাদের এই স্বল্পতার যে জায়গায় স্বল্পতা আছে সেগুলো পরিপূর্ণ হয়ে যাবে। দ্বীপ জেলার মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল এই হাসপাতাল। কর্তৃপক্ষের দাবি, প্রতিদিন বিভিন্ন রোগ নিয়ে 1.5 শতাধিক শিশু ভর্তি থাকে এই হাসপাতালে, যার মধ্যে 1/2 শতাধিক শিশুই নিউমোনিয়ায় আক্রান্ত। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। গাইবান্ধার শাহঘাটা থানায় ঢুকে রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে অজ্ঞাত এক যুবক। এ সময় ছুরিকাঘাতে আহত হন এক এসআই। পরে ধাওয়া খেয়ে থানার পাশের পুকুরে ঝাঁপ দেয় ওই যুবক। এরপর তার সন্ধান মেলেনি, এমনটা জানিয়েছে পুলিশ। শাহঘাটা থানার এসআই মশিউর রহমান জানান, স্থানীয় একটি বিরোধ মীমাংসার জন্য বৃহস্পতিবার রাতে দুপক্ষ থানায় আসে। এ সময় হঠাৎ এক যুবক কনস্টেবল সিরাজুল ইসলামের কাছ থেকে রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বিষয়টি দেখে এসআই মহসিন আলী বাধা দিতে গেলে তাকে ছুরিকাঘাত করে যুবকটি। পুলিশ ধাওয়া দিলে থানার পাশে পুকুরে ঝাঁপ দেয় সে। কচুরিপানা ভর্তি পুকুরে অনেকে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। পুলিশের ধারণা, অন্ধকার থাকার সুযোগ এসে পালিয়ে গেছে। অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি বৃহস্পতিবার দুপুর থেকেই থানায় ঘোরাঘুরি করছিল। প্রাথমিক ধারণা, সে মানসিক ভারসাম্যহীন। খুলনায় একটি ছাতা তৈরির কারখানায় ঘটল অগ্নিকাণ্ড। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। স্থানীয়রা জানায়, রাত 1:30টার দিকে নগরীর বড় মির্জাপুর এলাকায় 5 তলা একটি ভবনের 3 তলায় আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে 4 ও 5 তলায়। ভবনটিতে রয়েছে রহমান ছাতা নামে একটি কোম্পানির কারখানা ও গোডাউন। খবর পেয়ে একে একে ছুটে যায় ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। প্রায় 2.5 ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে আসে আগুন। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত নয় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ। খুলনার পানখালী নদীতে সেতু নির্মাণ প্রকল্প 8 বছর ধরে ফাইলবন্দি। দাতা সংস্থার অপেক্ষায় সড়ক বিভাগ। কবে সেই অর্থ মিলবে তা জানা নেই কারো। সেতুর অভাবে দুর্ভোগে দাকপের মানুষ, আর বঞ্চিত উন্নয়ন থেকেও। সড়কপথে খুলনা শহর থেকে দাকপের দূরত্ব 30 কিলোমিটার। পথে পানখালী নদী, কিন্তু সেখানে নেই সেতু, তাই পারাপারে ভরসা ফেরি আর নৌকা। প্রতিদিন হাজারো মানুষ পাড়ি দেন নদী। এক একটি ফেরি ছাড়তে কখনো সময় লাগে 8 ঘন্টা, কখনো বা 1 ঘন্টা। তাই ঘাটেই কেটে যায় দীর্ঘ সময়। অনেকে নৌকায় ঝুঁকি নিয়ে নদী পাড়ি দেন। বর্ষায় ভোগান্তি বেড়ে যায় আরও। যখন আপনার সিগন্যাল থাকে, মানে আমরা তো রেগুলার যাতায়াত করি, মানে ভয় লাগে। অনেক সময় দেখি যে বাইক ঠেক পড়ে যায়, অনেক ছোটোখাটো দুর্ঘটনাও ঘটে। আমি যখন একটা রুগী নিয়ে এসে এই জায়গায় দাঁড়াই, মনে করেন ঘন্টার পর ঘন্টা কেটে যায়। মাঝে মাঝে মনে করেন যে বৃষ্টির সময় ফেরি আসে না। ব্রিজ থাকলে তো 10টা রাত 12টা একটা ঘন্টা যাতায়াত করা যায়। বর্ষার সময় আমাদের যাওয়া আসা খুব অসুবিধা হয়। এই যে আমাদের পরীক্ষার সময় যাওয়া আসা, এখানে ব্রিজ হলে খুব ভালো হতো। সড়কপথে যোগাযোগ ব্যবস্থা নেই, তাই উন্নয়নেও পিছিয়ে দাকপ। সিন্ডিকেটের হাতে বন্দী কৃষকরা। পর্যটন খাতেও বিকাশ ঘটছে না বলে মনে করেন সচেতন মহল। দাকপ একটা কৃষি সম্ভার এলাকা। এখানে বছরে তরমুজের চাষটা কিন্তু ব্যাপক হয়। এই চাষিরা শুধুমাত্র এই ব্রিজ না থাকার কারণে, যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে তারা কিন্তু ন্যায্য মূল্য পায় না। সিন্ডিকেটের কাছে ব্যবসায়ী চাষিরা জিম্মি হয়ে যায়। সড়ক কমপ্লিট, অথচ ব্রিজ কমপ্লিট না। খুলনার দক্ষিণেই একটাই ব্রিজের এত বেশি প্রয়োজন, যেটা সাধারণ মানুষ থেকে শুরু করে, মানে কি বলে, এটার ইন্ডাস্ট্রিয়ালরা শুরু করে সবাই বিপদগ্রস্ত। 2017 সালে পানখালী নদীতে সেতু নির্মাণের উদ্যোগ নেয় সড়ক বিভাগ। নাম দেয়া হয় ঝপঝপিয়া সেতু। পাঠানো হয় প্রকল্প প্রস্তাব। এরপর কেটে গেছে 8 বছর। জাইকা, চায়না, কুয়েত সহ বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান এটা ভিজিট করে গেছেন, এবং তাদের কাছে যখন এটা ফিজিবল মনে হবে, তারা যখন ডোনেট করতে রাজি হবেন, তখন এই ব্রিজের কার্যক্রম শুরু হবে। সড়ক বিভাগ জানিয়েছে, সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 782 কোটি টাকা। তার আগে দুপাশে সংযোগ সড়কের কাজ শেষ হয়েছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।
গাজায় যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে দাঁড়ালো যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ। তার অভিযোগ, যুদ্ধবিরতিতে পৌঁছানোর আগ্রহ নেই হামাসের। এ সময় তিনি বিকল্প উপায়ে ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার হুঁশিয়ারিও দিয়েছেন। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রীও তার প্রতিনিধিদের কাতার থেকে নিজ দেশে ফিরিয়ে আনেন। ফলে ফিলিস্তিনিদের ভাগ্য নিয়ে আবারও দেখা দিয়েছে অনিশ্চয়তা। এদিকে যুদ্ধবিরতি চুক্তি না হওয়ার পেছনে ইসরায়েলকে দায়ী করে আসছে হামাস। তাদের অভিযোগ, স্থায়ীভাবে সংঘাত বন্ধে আগ্রহী নন নেতানিয়াহু। ভারতের কর্ণাটক রাজ্যের জনপ্রিয় ধর্মস্থল মন্দির চত্বরে গণকবরের অভিযোগে চলছে তোলপাড়। এক ব্যক্তি 2 দশকে শতাধিক মরদেহ মাটি চাপা দেওয়ার দাবি করে আদালতে বিস্ফোরক জবানবন্দি দিয়েছেন। তার অভিযোগ, প্রভাবশালীদের যৌন নির্যাতন ও হত্যার শিকার এসব মানুষের মৃতদেহ মাটি চাপা দিতে বাধ্য হয়েছেন তিনি। চত্বর থেকে কয়েকটি কঙ্কালও উদ্ধার করা হয়েছে। মন্দিরের এই আলোচিত মামলা সংক্রান্ত প্রায় 9000 অনলাইন পোস্ট, ফেসবুক ও ইউটিউব কন্টেন্ট মুছে ফেলার নির্দেশ দিয়েছে আদালত। ভারতের কর্ণাটক রাজ্যের ধর্মস্থলা 800 বছর ধরে পরিচিত তীর্থস্থান হিসেবে প্রতিদিন গড়ে 2000 পুণ্যার্থী এই শহরে ভিড় জমায়। ধর্মস্থলায় অবস্থিত আলোচিত ভগবান মঞ্জুনাথের মন্দির নিয়ে এক অভিযোগের জেরে শুরু হয়েছে তোলপাড়। ঘটনার সূত্রপাত গত 3 জুলাই। ধর্মস্থলায় পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন দাবি করে দলিত সম্প্রদায়ের এক ব্যক্তি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তার দাবি, 1995 থেকে 2014 সাল পর্যন্ত প্রভাবশালীদের নির্যাতনের শিকার শতাধিক নারী ও শিশুর মরদেহ তিনি মন্দির চত্বরে মাটিচাপা দিয়েছেন। দেহগুলোতে নৃশংসতার স্পষ্ট চিহ্ন ছিল বলেও অভিযোগ তার। সেখান থেকে কয়েকটি কঙ্কালও উদ্ধার করা হয়েছে। এরই মধ্যে আদালতে জবানবন্দি দিয়েছেন তিনি। আদালত তার নাম প্রকাশ করেনি। এমন বিস্ফোরক অভিযোগের পর ভারত জুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। এতদিন পর কেন এই বিতর্ক উঠেছে সে প্রশ্ন। যদিও জবানবন্দি দাতার দাবি, 2014 সালে পরিবারসহ ধর্মস্থলা থেকে পালিয়ে গিয়েছিলেন তিনি। অপরাধবোধ থেকেই এখন দিচ্ছেন সাক্ষ্য। অপরাধের গুরুত্ব বিবেচনায় চলমান তদন্ত অসন্তোষজনক। সরকারের উচিত ছিল মামলাটি তদারকি করার জন্য একজন বিশিষ্ট এবং অভিজ্ঞ আইপিএস অফিসারের নেতৃত্বে বিশেষ তদন্ত কমিটি গঠন করা। এটি একটি বা দুটি মৃত্যু বা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। গণধর্ষণ, গণহত্যা এবং গণকবরের মতো গুরুতর বিষয় রয়েছে। সাবেক ওই পরিচ্ছন্নতা কর্মীর জবানবন্দির পর 2003 সালে ধর্মস্থলায় নিখোঁজ হওয়া এক শিক্ষার্থীর পরিবার রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছে। এদিকে তোপের মুখে চাঞ্চল্যকর ঘটনায় বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্য সরকার। স্পর্শকাতর হওয়ায় ধর্মস্থলার এই মামলা সংক্রান্ত 8800 অনলাইন পোস্ট, ফেসবুক ও ইউটিউব কন্টেন্ট মুছে ফেলার নির্দেশ দিয়েছেন বেঙ্গালুরুর একটি আদালত। বিধিনিষেধ আরোপ করা হয়েছে সংবাদ প্রচারেও, জানিয়েও ক্ষোভ ছড়িয়েছে ভারত জুড়ে। এরই মধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছে একটি ইউটিউব চ্যানেল। এদিকে ঘটনার স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। সংঘর্ষে আবারও উত্তাল সীমান্তবর্তী দুদেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া। দীর্ঘ 12 বছর পর আবারও বিরোধপূর্ণ 800 কিলোমিটার সীমান্ত ও প্রাচীন প্রেহভিহের মন্দির নিয়ে চলছে বিবাদ, যাতে সামরিক বাহিনীর পাল্টাপাল্টে গুলিতে নিহত নিরপরাধ সাধারণ মানুষ। এ দফায় তৃতীয়বারের মতো এই বিবাদ নিষ্পত্তিতে আন্তর্জাতিক বিচার আদালতের শরণাপন্ন হয়েছে কম্বোডিয়া। এরই মাঝে যার রায় না মানার হুঁশিয়ারি দিয়েছে থাইল্যান্ড। সীমান্তের বিরোধ অবশেষে সংঘাতে গড়ালো দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার। দুপক্ষের সামরিক বাহিনীর গোলাগুলিতে নিহত বহু বেসামরিক নাগরিক। দীর্ঘ 12 বছর পর আবারও ব্যাপকভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে দুদেশের বিরোধপূর্ণ সীমান্ত সংঘাত। ঘটনার শুরু 118 বছর আগে। উপনিবেশ থাকাকালে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মাঝে প্রায় 800 কিলোমিটার স্থল সীমান্ত নির্ধারণ করে একটি মানচিত্রের নকশা করে ফ্রান্স, যা থেকে হয় দীর্ঘ সংঘাতের সূত্রপাত। মূল উত্তেজনা সৃষ্টি হয় দুদেশের সীমান্ত ঘেঁষা দাংরেক পর্বতের 1000 বছরেরও প্রাচীন হিন্দু মন্দির প্রেহভিহের এলাকা ঘিরে। মন্দির এলাকার দখল নিতে মানচিত্রের যথার্থতা নিয়ে প্রশ্ন তোলে থাইল্যান্ড।
অন্যদিকে ফরাসিদের তৈরি মানচিত্রটি নিজেদের আঞ্চলিক সীমানা দাবির ভিত্তি হিসেবে ব্যবহার করে কম্বোডিয়া। মন্দিরের মালিকানা নিয়ে 1959 সালে মামলা ঠুকে দেয় আন্তর্জাতিক বিচার আদালতে। রায় হিসাবে 1962 সালে কম্বোডিয়াকে মন্দিরের সার্বভৌমত্ব প্রদান করে আদালত। রায়ের সিদ্ধান্ত থাইল্যান্ড মেনে নিলেও তা নিয়ে সন্তোষ প্রকাশ করেনি দেশটি। 2011 সালে মন্দিরটিকে বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো, যাকে ঘিরে বৈরী হয়ে ওঠে দুদেশের সম্পর্ক। সংঘাতে বহু হতাহতের পাশাপাশি ঘরবাড়ি হারিয়ে আশ্রয়হীন হয় অন্তত 36,000 নিরাপরাধ মানুষ। এ সময় আবারও আন্তর্জাতিক বিচার আদালতে শরণাপন্ন হয় কম্বোডিয়া। এ দফায়ও 2013 সালে কম্বোডিয়ার পক্ষে রায় দেয় আন্তর্জাতিক বিচার আদালত। চলতি বছরের মে মাসে সামরিক বাহিনীর পাল্টাপাল্টি গুলিবর্ষণে ফের মাথাচাড়া দেয় 100 বছরের পুরানো বিরোধ। ফলে সীমান্তের কঠোর বিধিনিষেধ আরোপের পাশাপাশি বন্ধ করে দেয়া হয় দুই দেশের মধ্যকার অর্থনৈতিক ও অন্যান্য লেনদেন। এ দফায় নিষ্পত্তি করতে আবারও আন্তর্জাতিক বিচার আদালতের দ্বারস্থ হয়েছে কম্বোডিয়া। তবে আদালতের হস্তক্ষেপ এবার পুরোপুরি প্রত্যাখ্যানের আগাম ঘোষণা দিয়ে রেখেছে থাইল্যান্ড। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।